কি তিনি উন্নয়নমূলক কাজ করেছেন। আমরা সর্বপ্রথম যদি দেখি, তার সবচেয়ে বড় মিশন ছিল আওয়ামী লীগকে চিরবিচ্ছিন্ন করা, পাশাপাশি আওয়ামী লীগের দোসর যারা রয়েছে তাদেরকে ঢালাওভাবে একটি মহল দিয়ে মামলা হামলা করে তাদেরকে একেবারে নিস্তব্ধ করে ফেলা অথবা তাদেরকে নীরব করে ফেলা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তিনি আওয়ামী লীগের যত সরকারি চাকরিজীবী রয়েছে এবং সরকারি প্রশাসন রয়েছে, আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগের আমলে বিভিন্ন অপকর্মকাণ্ড করেছে তাদেরকে বদলি করা এবং চাকরি থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া। তৃতীয় নম্বর কথা হচ্ছে, শেখ হাসিনা যতগুলো গুণী কাজ করেছে সেগুলোকে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া এবং যেগুলো তিনি উপকার করেছেন, ভালো করেছেন, সেগুলোকে মাটির ভিতর ঢুকিয়ে দেওয়া, গুম করে ফেলা এবং শেখ হাসিনা যেগুলো খারাপ করেছে সেগুলোকে আকাশের মধ্যে সমগ্র বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া। চতুর্থ নম্বর হচ্ছে, আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান সবাইকে অকেজু করে রাখা এবং তাদের কোনো ক্ষমতা না রাখা, সাধারণ মানুষ অথবা একদলীয় নায়কতন্ত্র পরিচালিত হওয়া। পঞ্চম নম্বর হচ্ছে, আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের মাটি থেকে নিবন্ধন বাতিল করা, অর্থাৎ ছাত্রলীগকে বাতিল করা হয়েছে এবং আওয়ামী লীগকে নিবন্ধন সিস্টেমে বাতিল করতে পারলে এটি তার সর্বশেষ আমরা পঞ্চমে যে মিশনটা দেখলাম এটি তিনি চেষ্টা করেছেন। ষষ্ঠতে দেখি আমরা আওয়ামী লীগ যত ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন সেগুলোর প্রত্যেকটি জায়গায় উপকারের চেয়েও অপকারটি তুলে ধরার চেষ্টা করা। যাই হোক, এরপরে আসি আমরা 1971 সালের যুদ্ধকে একটি প্রশ্নবিদ্ধ করে এটির ইতিহাস ডুবে ফেলার একটি চিন্তা ভাবনা এবং পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদানগুলো রয়েছে সেগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া। সপ্তম নম্বর হচ্ছে, পাঠ্য বইয়ে শেখ মুজিবের কোনো ইতিহাস রাখার কোনো ইচ্ছা নেই, একেবারে তাকে ড্যামেজ করে ফেলা এবং তার ইতিহাস সবগুলোকে মাটি চাপা দেওয়া। কিন্তু কিছু গণতান্ত্রিক দল, কিছু রাজনৈতিক দল থাকায় কিছু ইতিহাস বইয়ের মধ্যে রাখবে আর সম্পূর্ণগুলি সেখান থেকে রিমুভ করা হবে, যার কারণে কোনো বই দিতে পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকার একটি দল আওয়ামী লীগকে যদি চিরবিচ্ছিন্ন করার জন্য বা মাটি দেওয়ার জন্য বাংলাদেশের আপনি 18 কোটি মানুষকে কষ্ট দিতে পারেন না। শেখ হাসিনা যেমন স্বৈরাচারের পথ আপনারা বলছেন ফেসিস্ট, কিন্তু আপনারাও একই পথেই শেখ হাসিনার মতো সেম ক্যাটাগরি। পৃথিবীতে একটি জিনিস মাথায় রাখতে হবে, এ দেশের মানুষ খাদ্যের জন্য কেউ যুদ্ধ করে নাই, ইসলামের জন্য কেউ যুদ্ধ করে নাই। এদেশের মানুষ ন্যায্য অধিকারের জন্য যুদ্ধ করেছে 71 সালে। 71 সালের পর থেকে যতগুলো আন্দোলন হয়েছে, যতগুলো অভ্যুত্থান হয়েছে, সবগুলো হয়েছে একমাত্র তাদের নিজস্ব ক্ষমতায়ন ব্যবহার করার জন্য। ইতিহাস থেকে জানতে হবে না, আপনাকে বাস্তব 100 বছর আগে যেতে হবে না। কিন্তু আল্লাহ নবীর যে থিওরি রয়েছে কিয়ামতের শেষ সময়ে মানুষ কি করবে আমরা সেগুলো দেখেছি। কেউ শাসন করবে, কেউ শোষণ করবে। আজকে বাংলাদেশে যারা 71-এর গণ অভ্যুত্থান 71-এর কথা বলেন, মেজর ডালম যে গণ অভ্যুত্থান সেনা অভ্যুত্থানে মারা গেছে 15ই আগস্ট, সেই ইতিহাস কিন্তু তিনি 50 বছর পরে এসে বলেছে। পাশাপাশি আমরা আরও কিছু ঘটনা জানি। বাংলাদেশের আপনি 52-এর ভাষা আন্দোলন বলেন, 48-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, পাকিস্তানের সাথে ব্রিটিশের আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, আপনি প্রত্যেকটি আন্দোলন যদি রিসার্চ করেন সেগুলো ছিল একেবারেই সাদা মাখা আন্দোলন। যখন 71 সালে বাংলাদেশ ভাগ হলো বা একটি ভূখণ্ড পেলাম, এক্ষেত্রে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশে 71-এর যুদ্ধটি সঠিক ছিল। এরপরে যত অভ্যুত্থান হয়েছে, আপনি 5ই আগস্ট বলেন, আপনি 1991 সালের যেই এরশাদ সরকারকে স্বৈরাচার বলে আখ্যায়িত করে তাকে পরাজয় করেছে আওয়ামী লীগ বিএনপি, একত্রিত হয়ে তাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে নামানো হয়েছে। আপনারা যদি দেখেন যে গণ অভ্যুত্থান আরেকটি হয়েছে, সেটি সিস্টেমে নীরবতার মাধ্যমে, যেটি বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে 2006 সালে এবং সেখানে একজন
ময়নামত সরকার গঠন করেছেন, আপনারা জানেন। কিন্তু ঘটনা হয়েছে এখানে আওয়ামী লীগ বলেন, আপনি বিএনপি বলেন, আপনি অন্যান্য দল বলেন, সবাই কিন্তু এদেশের গণমানুষের জন্য চিন্তা করে নাই। শোষকার শাসক থেকে পৃথিবী মুক্তি পায় নাই। আমেরিকার পার্লামেন্টে যখন জাতিসংঘের পার্লামেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন তিনি বাংলাদেশের একটি মানচিত্র নিয়ে এসেছেন, অনেকে চিনতে পারল না, কিন্তু বঙ্গবন্ধুর সেই ভাষণটি দেওয়ার পরেই তাকে 15ই আগস্ট হত্যা করা হলো। অতএব তিনি বলেছেন শাসক আর শোষক থেকে পৃথিবীর মানুষকে বের হতে হবে। কেউ শাসন করবে আর কেউ শোষণ করে খাবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই সিস্টেমে ক্যাটাগরি দেখলাম আমি। এই দেশটা কেউ শোষণ করেছে 71-এর পরে, কেউ শাসন করে যাচ্ছে। তবে দেখলাম যত অভ্যুত্থান হয়েছে সব কিছু হচ্ছে নিজের আয়ত্তে সরকার গঠন করা। আমি যদি বলি আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, ইতিহাস আমি কারো কাছ থেকে শিখতেও চাই না, ইতিহাস কারো থেকে জানতেও চাই না। কারণ এই দেশে সবাই ইসলামকে একমাত্র একটি নাম শিরোনাম অর্থাৎ ব্র্যান্ডিং হিসেবে, একটি কাপড়ের দোকান আছে না, অথবা একটি আপনি বিডি ফুড বলেন একটা কথা, একটি স্কোয়ার ওষুধ কোম্পানির মতো একটি নাম ব্র্যান্ডিং আছে, ঠিক ইসলামকে ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করে এই দেশে একচর ইসলামের দোহাই দিয়ে দিয়ে অনেকেই শাসন করার জন্য শোষণ করার জন্য ফায়দা লুটে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামতের একটি অংশ। আপনি কেন আওয়ামী লীগকে ভালো বলতে পারবেন না, এর আগের সরকারকে আপনি ভালো বলতে পারবেন না? সবার হৃদয়ে দুর্নীতি। আমরা যতদিন পর্যন্ত বাঙালি জাতি, আপনি বলেন এই বাংলাদেশে ইসলামিক অনেক দল রয়েছে, তারা শুধু টাকা ইনকাম করেছে, ইন্ডাস্ট্রি করেছে, কিন্তু তারা ইসলামের জন্য কোনো ভূমিকা রাখে নাই। তারা শুধু ইসলামের ভূমিকা রাখে নাই, শুধু ইসলামকে ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করেছে। তারা এই দেশের কোনো গরিব দুঃখী মানুষকে জাকাত দেয় নাই। তাদের কমিটি, তাদের রাজনৈতিক কমিটি ঠিক রাখার জন্য তাদেরকে জাকাত দিয়েছে। তাহলে এই দেশে রাষ্ট্রের প্রতি টান কাদের রয়েছে? যারা কৃষক, যারা সাধারণ মানুষ, তাদের প্রতি যেই দেশত্ববোধক টান রয়েছে, সেটি আমার মনে হয় কোনো বড় রাজনৈতিক দলের কাছে নেই। সবাই লুটপাট করে খাওয়ার জন্য চিন্তা ভাবনা। আমরা যদি দেখি বাংলাদেশের যতগুলো উন্নয়ন, তার সে ডাবল হয়েছে দুর্নীতি। শুধু কি এই সরকারের আমলে, বর্তমান সরকার আমলেও হচ্ছে, 5ই আগস্টের পরেও হচ্ছে, এর আগেও হয়েছে। কখন বন্ধ হয়েছে দুর্নীতি? আমাকে এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন আজকে বিডি মিডিয়াতে? অতএব আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, এই দেশটি আমরা পরিচালনা করি না। বাংলাদেশকে যারা প্রধানমন্ত্রী বানায়, বাংলাদেশকে যারা এক একজন সরকার পরিবর্তন হয়, সবার পিছনে এক একটি রাষ্ট্রের হাত থাকে। আমাদের রাষ্ট্রে যদি বেগম জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, তার পিছনে আরও একটি রাষ্ট্র প্রধানমন্ত্রী, কারণ তিনি প্রধানমন্ত্রী বানায়। এবং এই দেশে যদি জামাত ইসলামী যদি কোন ইসলামিক হয়, পাকিস্তানের সাপোর্ট ছাড়া এই দেশে তারাও কিন্তু তাদের পিছনে আরেকটি প্রধানমন্ত্রী থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পিছনে কিন্তু ভারত সরাসরিভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই দেশটা বাহিরের ইন্ধন ছাড়া কখনো এই দেশে আপনি কোনো সরকার দলীয় মানুষ কখনো নিজের বুদ্ধিমত্তায় এ রাষ্ট্র পরিচালনা করে নাই। কিন্তু তারা বাহিরের কিছু অজুহাতের কারণে তারা সবচেয়ে বেশিরভাগ প্রশ্রয় দিয়েছে। আপনি আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার যে একটা কৌশল, তিনি তার মেধা বিকাশ সঠিক জায়গায় ব্যবহার করতে পারলে তিনি আরও এগিয়ে যেত। কিন্তু তার স্যার পাশে ছিল ডাকাত, স্যার পাশে ছিল দুর্নীতিবাজ, সঠিক পরামর্শদাতাও তার সাথে ছিল না। কিন্তু বেগম জিয়ার সাথে যদি একটা মিট হওয়ার সম্ভাবনা ছিল, আপনি যদি দেখেন কুকুর মৃত্যুতে শেখ হাসিনা গিয়েছে, তখন যদি একটি আন্তরিকতা হতো, কিন্তু ওখানকার কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার সাথে তার কথাবার্তা বা মিট হওয়ার সুযোগ দেয় না। তার মাত্র হচ্ছে এই জায়গাগুলো ভুল করার কারণে প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রীর মধ্যে কিছু নেতাকর্মী এক লাইন বেশি বোঝার কারণে বা ফেতি নেতার কারণে তারা এক হতে পারে নাই। যার কারণে আজকের এই গণ অভ্যুত্থান, যেই অভ্যুত্থানটি বলা হচ্ছে, তারা কিন্তু দেশের নাগরিকত্ব বা এই দেশকে শাসন করার জন্য আসতে চায়, এদেশের উপকার করবে এই জন্য কিন্তু নয়, তারাও একটি রাজনৈতিক দল গঠন করার জন্য আসছে। অতএব আপনাকে বুঝতে হবে এই জায়গাতে কোথায় থেকে কি হচ্ছে। 48 সাল দিয়ে চলে যেতে হবে, 1928 সালে চলে যেতে হবে আপনাকে ইতিহাসে। সেখান থেকেই কিভাবে একটি দল ধীরে 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 এই পর্যন্ত পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক মহল ছাড়া বাংলাদেশি কখনো হয় না। আর সেনা অভ্যুত্থান যদি না থাকে, সেনারা যদি নিজের নিয়ন্ত্রণ না থাকে, তখন কোনো সরকার টিকে থাকে না। বড় অজুহাতের কারণ হচ্ছে প্রশাসনিক হাত। এই জায়গাটা কিন্তু খুবই দুর্বল জায়গা প্রত্যেক সরকারের জন্য। তাই বলি,
কখনো কোনো প্রশাসনকে আপনারা নিজের স্ত্রী হিসেবে ব্যবহার করবেন না। তাদেরকে ক্ষমতা দিতে হবে, তারা দুর্নীতি ধরবে, ডাকাত ধরবে, কিন্তু আপনারা সরকার টিকে রাখার জন্য যাদেরকে আপনারা প্রশ্রয় দেন, সাধারণ পাবলিককে লাথি মেরে ফেলে দেন। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে হোক না কেন, বাংলাদেশ সাধারণ মানুষকে লাথি মেরে ফেলে দেন। আজকে শেখ হাসিনা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন বড় নাকি আপনার সাধারণ জনগণ বড়? জনগণের উৎস, জনগণের সরকার গঠন করতে পারে। অতএব এই জায়গাগুলোতে আপনি কাউকে ভালো বলবেন, কাউকে খারাপ বলবেন, এগুলো আমরা কখনো চাই না। যারা বলেন, আজকে এই সরকারকে আমি অনুরোধ জানাবো, আপনি শুধু আওয়ামী লীগের পিছনে ঘুরে লাভ নাই, এরা ডিজেবল হয়ে গেছে। আপনি এই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ রাখেন। এখনো পর্যন্ত সাধারণ মানুষ কোনো ক্ষমতা ব্যবহার করতে পারছে না, সরাসরিভাবে একক ক্ষমতা চলছে। কোনো গণতান্ত্রিক কোনো মানুষের অধিকার এখনো নাই। মানুষ শেখ হাসিনার আমলও যেমন মানুষ কথা বলতে পারে না একটি মহল, কিন্তু বর্তমান দেখলাম আরেকটি মহল কথা বলতে পারে না। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটি দল যখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন দেখবেন আওয়ামী লীগেরও মানুষ অনেক বেশি। তখন কোথায় যাবেন? সময়ের অপেক্ষা। তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ বিএনপি এতগুলো তাদেরকে নড়াচড়ার কারণ কি? যদি আওয়ামী লীগকে একটু যদি লো আন্ডারে নিতে পারে, তাহলে বিএনপিকে তারা মানুষও মনে করবে না। নতুন একটি দলের উন্মোচন হবে। বাংলাদেশটা ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ আমাদের খুবই খারাপের দিকে যাচ্ছে। অতএব আজকের এই কথাগুলো বলছি কেন জানেন? আমি গণ অভ্যুত্থানের আগে থেকেও বলতাম, আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি তখন। এরপর প্রত্যেকটি সরকারকে নিয়ে আমি ন্যায়সঙ্গত কথা বলার চেষ্টা করেছি। কিন্তু আপনার মতো ধর্ম বিক্রির কথা আমি বলি না। ধর্মের ফতোয়া একরকম, কোরআনের ফতোয়া একরকম। আপনি নিজের লোভের জন্য, একজন মহলকে সরকার বানানোর জন্য, ক্ষমতা দেওয়ার জন্য, আমাদের অনেক, সবাই না, কিছু আলেম সমাজ আজকে ইসলামকে ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করে। অতএব এগুলো থেকে সমঝোতা থাকবেন, এবং নিজে ভালো হলে একটা জাতি ভালো হবে। প্রত্যেকটি মানুষের উচিত, সরকারের উচিত, প্রকৃতপক্ষে আপনারা জনগণের সেবায় এগিয়ে আসুন, ভালো কাজ করুন। কবর খুব সব নিকটে, কিয়ামত সব নিকটে। পৃথিবী থেকে আপনাকে মাত্র এক মুঠি বেশ কম হয় পৃথিবী আর খবর। আপনার কিয়ামতে আপনি চলে গেলেন কবরে। উপরে যারা আছে এরা দুনিয়ায়, এক মুঠি মাত্র সময়ের ব্যবধান। বুঝতে হবে। তাই বলি, নিজেকে, যে দেশের জনগণ ভালো থাকবে, সে দেশের সরকারও ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।